গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটি ক্লাসে আমরা তোমাদের বইতে যে ভারতবর্ষ রয়েছে সেই ভারতবর্ষ থেকে কিন্তু বিস্তারিত আলোচনা করছিলাম, তাই তো? গত দুটি ক্লাসে আমরা ভারতীয় যে শিল্প সেই শিল্প সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। সেখানে আমরা এই কৃষিভিত্তিক শিল্পের মাধ্যমে আহ কার্পাস বস্ত্রবয়ন শিল্প সম্পর্কে জেনেছি এবং কি জেনেছিলাম যে খনিজ ভিত্তিক শিল্পের মধ্যে দিয়ে লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে, তাই তো? তবে আজকে কিন্তু আমরা খুব দুটো ইন্টারেস্টিং শিল্প নিয়ে আলোচনা করব। একটি হলো ইঞ্জিনিয়ারিং শিল্প এবং দ্বিতীয়টি হলো পেট্রো রসায়ন শিল্প। এই দুটো নিয়ে তো আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবই। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন কি মনে আছে চলো একটু দেখে নিই। তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে স্টুডেন্ট? আচ্ছা, বলো তো স্টুডেন্ট, এই যে শিল্প শিল্প শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা বিভিন্ন ভাগ করেছিলাম। কৃষিভিত্তিক, খনিজ ভিত্তিক, তারপরে প্রাণীজ ভিত্তিক এবং অন্যান্য বা বনজ ভিত্তিক কৃষি ছিল তো। তোমরা আমাকে দুটি প্রাণীভিত্তিক শিল্পের উদাহরণ দাও তো। প্রাণীজ ভিত্তিক শিল্প বলো। ভেরি গুড। পশম, ডেয়ারি শিল্প, মাংস প্রক্রিয়াকরণ শিল্প, এগুলো কিন্তু সবই হলো কি, যে প্রাণীজ ভিত্তিক শিল্পের উদাহরণ। অপরদিকে কৃষিভিত্তিক শিল্পের মধ্যে কি পড়েছিলাম আমরা? যে চিনি, পাট, কার্পাস বস্ত্রবয়ন। আমরা গত ক্লাসে কার্পাস বস্ত্রবয়ন সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, তাই না? এবং খনিজ ভিত্তিক শিল্পের মধ্যে লৌহ ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, তাম্র নিষ্করণ, তাই না? আবার যদি আমরা বনজ ভিত্তিক শিল্প দেখি, তার দুটি উদাহরণ বলো তো কেউ আমাকে। ভেরি গুড। কাগজ ও কাগজ মন্ড রয়েছে। বিভিন্ন কুটির শিল্প, অর্থাৎ বনের যে কাঠ নিয়ে ঘরে বিভিন্ন রকম যে কুটির শিল্প হয় সেগুলো কিন্তু সবই এই বনজ ভিত্তিক শিল্পের মধ্যে পড়ছে। শিল্প যখন আমরা আলোচনা করেছিলাম ভারতের শিল্প, তখন কিন্তু আমি দুটো কথা বলেছিলাম তোমাদের, যে ভারতের শিল্পকে মূলত কাঁচামালের তরফ থেকে বিশুদ্ধ এবং অবিশুদ্ধ এই দুটি ভাগে ভাগ করা যায়। বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে তোমাদের মনে আছে? মনে আছে, তাহলে বলো। ভেরি গুড। কি বললে? যে যে সকল শিল্পজাত দ্রব্য আহ, পরিণত করার পর, মানে শিল্পিত দ্রব্যটাকে উৎপাদন করার পর তার পুনরায় যে ওজনটা সেটা হ্রাস পায় না, তাকে আমরা কি বলবো? বিশুদ্ধ কাঁচামাল। উদাহরণ কি? উদাহরণ তোমার ধর হচ্ছে পশম, পাট রয়েছে, কার্পাস রয়েছে ইত্যাদি কিন্তু হলো বিশুদ্ধ শিল্পের উদাহরণ। আর অবিশুদ্ধ শিল্পের অবিশুদ্ধ যে কাঁচামাল, সেই কাঁচামালের উদাহরণ কি? লৌহ ইস্পাত। ভেরি গুড। তাহলে এটি লৌহ ইস্পাতের বিভিন্ন আকরিক, ম্যাঙ্গানিজ, এগুলো কি? এগুলো শিল্পজাত দ্রব্য উৎপাদন করার পর এর ওজন কিন্তু আগের তুলনায় হ্রাস পেয়ে যায়। তাই একে কি কাঁচামাল বলা হয়? অবিশুদ্ধ কাঁচামাল। ভেরি গুড। স্টুডেন্ট, আমরা লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে ভারতবর্ষের নির্দিষ্ট একটি জায়গায় এই লৌহ ইস্পাত শিল্পটা বেশি করে গজিয়ে উঠেছিল, বা বেশি কারখানা কিন্তু ওইসব অঞ্চলে ভারতবর্ষের হয়েছিল, গড়ে উঠেছিল। কোন জায়গায় বলতো? ভেরি গুড। এই পূর্ব এবং মধ্য ভারতেই সব থেকে বেশি খনিজ ভিত্তিক যে কারখানা বা কাঁচামালের উপর ভিত্তি করে যে ইস্পাত কারখানাগুলি সেগুলো কিন্তু গড়ে উঠেছে। তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে পূর্ব ও মধ্য ভারতে আহ, এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় হওয়ার কারণ কি? তোমরা কি বলবে? কাঁচামালের সহজলভ্যতা। কারণ আমরা জানি যে কোনো একটি শিল্প স্থাপন করার পিছনে বা কোনো একটা এলাকায় শিল্প কেন্দ্র গড়ে তোলার পিছনে কিন্তু কাঁচামালের বিরাট বড় ভূমিকা থাকে। যেসব অঞ্চলে কাঁচামালের সহজলভ্যতা রয়েছে বা কাঁচামাল হিসেবে লৌহ শিল্পের কাঁচামাল কি? কোক, কয়লা, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, লৌহ আকরিক, তাই না? এইগুলো কিন্তু এই ভারতের পূর্ব মধ্য অঞ্চলে ভালো পাওয়া যায়। তোমাদের ছোটনাগপুর মালভূমির কথা মনে আছে, বলো তো তাকে কি নামে ডাকা হয়? ভেরি গুড। ভারতের খনিজ ভান্ডার বলা হয় কিন্তু এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। এটি ভারতের পূর্ব মধ্যস্থানে অবস্থান করছে, তাই না? আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিক, অর্থাৎ পুরুলিয়া, বীরভূম, এই যে স্থানগুলো, এই স্থানগুলোতে কিন্তু এবং উড়িষ্যা রাজ্য এবং ঝাড়খণ্ডের কিন্তু এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ পাওয়া যায়। ফলে ভারতবর্ষের
ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের দুর্গাপুর, এছাড়া ঝাড়খণ্ড, উড়িষ্যায় রৌরকেল্লা রয়েছে, ভিলাই রয়েছে, ছত্তিশগড়ের, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে কিন্তু লৌহ ইস্পাত কেন্দ্র হিসেবে কিন্তু পরিচিত লাভ করেছে, তাই না? বলতো ভারতবর্ষের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? ভেরি গুড, টিস্কো। টাটা আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন হচ্ছে ভারতের বৃহত্তম, এটি কিন্তু বেসরকারি। হ্যাঁ, এবং এটি কে গড়ে তুলেছিল বলতো? স্যার জামশেদজি টাটা। ভেরি গুড। এবং কত সালে মনে আছে? 1907 সালে কিন্তু জামশেদজি টাটার উদ্যোগে জামশেদপুরে ঝাড়খণ্ডের এই লৌহ ইস্পাত কারখানাটা গড়ে উঠেছিল। এবং সরকারি যদি আমি বলি, সরকারের তরফ থেকে যদি বৃহত্তম যে লৌহ ইস্পাত কারখানা সেটি কি? ভেরি গুড, সেটি কিন্তু হলো ভিলাই, তাই না? আচ্ছা, এরকম আরো অনেক শিল্পকেন্দ্র রয়েছে, রৌরকেলা রয়েছে, বিশাখাপত্তনম রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রয়েছে, কি বলতো সেটি? ভেরি গুড, দুর্গাপুর। এই দুর্গাপুরকে ভারতের কি বলা হয় বলতো? রুড়। কেন বলা হয় জানো? আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছিলাম, মনে আছে বলতো? ভেরি গুড। দুর্গাপুরকে ভারতের রুট বলার কারণ যে জার্মানির রুট শিল্পাঞ্চল রয়েছে রাইন নদীর তীরে, সেই শিল্পাঞ্চলকে কেন্দ্র করে অসংখ্য শিল্প কিন্তু গড়ে উঠেছে। ঠিক তেমনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দামোদর নদীর তীরবর্তী অঞ্চলেও কিন্তু যে জায়গাটার নাম দুর্গাপুর, সেখানেও এরকম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র বা খনিজ সম্পদের উপর ভিত্তি করে অনেক শিল্প গড়ে উঠেছে। তাই জার্মানির রুট শিল্পাঞ্চলের নাম অনুসারে ভারতের রুট বলা হয় কাকে? দুর্গাপুরকে। ভেরি গুড। বলো তো স্টুডেন্ট, সকল শিল্পের মূল স্তম্ভ কি? ভেরি গুড, লৌহ ইস্পাত শিল্প, তাই না? কেন? কারণ দেখবে ঘর বাড়ি নির্মাণ থেকে শুরু করে সমস্ত কিছু বা সমস্ত কিন্তু ক্ষেত্রে, গাড়ি ঘোড়া হোক বা তোমার রান্নাঘরে বা বাড়িতে বিভিন্ন জিনিসপত্র কিন্তু লোহার রয়েছে, তাই না? লোহা ছাড়া কিন্তু আজকেকার সমাজ অচল। তাই বর্তমান সমাজকে লৌহ যুগও কিন্তু বলা হয়, তাই তো? ভেরি গুড। আচ্ছা, বস্ত্র শিল্প সম্পর্কে আমরা পড়েছিলাম। অস্থানু শিল্প বলা হয় কাকে বলতো? বস্ত্র শিল্পকে। ভেরি গুড। আচ্ছা, লৌহ ইস্পাত যদি উৎপাদনের কথা বলি আমি, উৎপাদনে ভারতের স্থান কত? দ্বিতীয়। প্রথম স্থানে কে রয়েছে? চীন কিন্তু রয়েছে লৌহ ইস্পাত উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম স্থানে, তাই তো? আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো, এই যে আমি তোমাদের বলছি ভিলাই ইস্পাত কেন্দ্র, এই ভিলাই ইস্পাত কেন্দ্রটা কার উদ্যোগে বা কার সহযোগিতায় গড়ে উঠেছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভেরি গুড। তাহলে কার সহযোগিতায়? তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এর সহযোগিতায় কিন্তু এই ভিলাই কেন্দ্রটা কিন্তু ভারতবর্ষে গড়ে উঠেছিল। স্টুডেন্ট, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? যে বস্ত্রবয়ন শিল্প পড়েছিলাম তো। এই বস্ত্রবয়ন শিল্প কথা যদি তোমাদের সাথে আমি আলোচনা করি, ভারতবর্ষ কিন্তু বস্ত্রবয়ন শিল্প কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে, তাই না? বলতো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভেরি গুড, ভারতের ম্যানচেস্টার কিন্তু বলা হয় আহমেদাবাদ, তাই না? কারণ সেখানে আহ, এই যে বস্ত্র শিল্পের বা কার্পাস বস্ত্রবয়ন শিল্পের একদেশী ভবন গড়ে উঠেছে। মুম্বাই এবং গুজরাট, অর্থাৎ মহারাষ্ট্র আর গুজরাটে কিন্তু সব থেকে বেশি এই বস্ত্রবয়ন শিল্পটা প্রসারিত হয়েছে, ঠিক আছে? আহ, আর যদি আমি বলি ম্যানচেস্টারের কথা, তাহলে আমরা জানলাম কি? ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কিন্তু অন্য রয়েছে। বলতো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভেরি গুড, কোয়েম্বাটুরকে। এবারে যদি আমি তোমাদের বলি যে উত্তর ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলবো আমরা? কানপুরকে বলবো, তাই না? আচ্ছা, এই যে বস্ত্র কারখানা, এর জন্য মেশিন দরকার। এই বস্ত্র কারখানা মেশিনের যদি কথা আমরা তোমাদের সাথে আলোচনা করি, তাহলে সর্বপ্রথম এই বস্ত্র কল কোথায় গড়ে উঠেছিল জানো? ভেরি গুড, হাওড়ার ঘুষুড়িতে কিন্তু প্রথম বস্ত্রকলটা স্থাপন করা হয় ইংরেজদের দ্বারা। আমাদের এই হুগলি নদী রয়েছে, এই হুগলি নদীর উভয় তীরে কিন্তু অসংখ্য বস্ত্র কারখানা গড়ে উঠেছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে। তবে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে ভারতের পশ্চিমাঞ্চল অর্থাৎ গুজরাট, মুম্বাই বা মহারাষ্ট্র, এই অঞ্চলগুলোতে বস্ত্রবয়ন শিল্পের একদেশী ভবনের কারণ কি? তোমরা কি উত্তর দেবে? যে সেখানকার মৃত্তিকাতে তুলো ভালো চাষ হয়, জলবায়ু আরামদায়ক,
বস্ত্র শিল্পের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা ওখানে রয়েছে, চাহিদা রয়েছে, মূলধন রয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভালো ইত্যাদির কারণে কিন্তু ভারতের কোন দিকে, পশ্চিম দিকে কিন্তু বস্ত্রায়ন শিল্পটা একদেশীয় কেন্দ্রীয় ভবন ঘটেছে। আমাদের হাওড়ার আহ, শ্যামনগর, তারপরে আহ, আর কোন জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু বস্ত্রায়ন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে এই যে বস্ত্রায়ন শিল্পে যদি উৎপাদনের কথা বলি আমরা, বস্ত্রায়ন শিল্প উৎপাদনে কিন্তু ভারতবর্ষ বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে। ঠিক আছে, ভেরি গুড, তোমরা গত ক্লাসটারে মনোযোগ দিয়ে পড়াশোনা শুনেছো বা আমার আলোচনাটা তোমরা শুনেছো। থ্যাংক ইউ সবাইকে। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি কিন্তু হলো ভবিষ্যতের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ শিল্প। ভবিষ্যতে এর সুদূর প্রসারী রয়েছে এবং আহ, মানুষকে, মানুষের জীবনকে আরো উন্নততর করে নিয়ে যেতে এই দুটি শিল্প কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন দুটি শিল্প? এক, ইঞ্জিনিয়ারিং শিল্প, এবং দুই হচ্ছে পেট্রো রসায়ন শিল্প। আমরা প্রথমে কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পরে পেট্রো রসায়ন শিল্প নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি ইঞ্জিনিয়ারিং শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্প কি, কাকে বলে, সেই বিষয়টা কিন্তু আমাদের আগে জানতে হবে। ইস্পাত, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু এবং প্লাস্টিক, রাবার, পিভিসি, রং প্রভৃতি অধাতব পদার্থ ব্যবহার করে উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে যে শিল্পে ভারী বা হালকা বিভিন্ন প্রকার যন্ত্র, যন্ত্রাংশ, কলকবজা তৈরি করা হয় তাকে পূর্ত বা ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। তোমরা এক কথা কি মনে রাখবে, যে যে স্বয়ংক্রিয়ভাবে যে শিল্পে ভারী ও হালকা প্রকার যন্ত্র এবং যন্ত্রাংশ বা কলকবজা ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো এক কথায়? ইঞ্জিনিয়ারিং শিল্প। দেখো, ইঞ্জিনিয়ারিং শিল্পে যেমন একদিকে বড় বড় গাড়ি, তারপরে তোমার ট্রেনের বগি, জাহাজ নির্মাণ করা হয়, ঠিক তেমনি অন্যদিকে এই যে বলছে না ভারী, এগুলো কিন্তু ভারী শিল্পের উদাহরণ। আবার বলছে হালকা, যেমন হালকা শিল্প ঘড়ি, কম্পিউটারের, চশমা, বিভিন্ন শৌখিন জিনিসপত্র রয়েছে, সেই জিনিসপত্র তৈরি করা হয় যে শিল্পে, সেটাকে আমরা কি বলছি? হালকা শিল্প। তাহলে ভারী শিল্প আর হালকা শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে তোমরা কিন্তু জানলে, তাই না? এটি কিন্তু কি আসবে বলতো? ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণী বিভাগের মধ্যে। দেখো এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণী বিভাগ, তাই তো? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প এবং বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্প, এই তিনটি প্রধান ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কি? বৃহদায়তন যন্ত্রপাতি, মোটর গাড়ি, অর্থাৎ এই যে বড় বড় জাহাজ নির্মাণ হচ্ছে, রেলের বগি, রেলের ইঞ্জিন, এই যে লরি, আহ, তারপরে যে বিভিন্ন রকম চার চাকা গাড়ি, সেগুলো কিন্তু সবই হলো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ। আর হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কি? ঘড়ি, সেলাই মেশিন, বল বিয়ারিং ইত্যাদি সমস্ত কিন্তু হলো হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ। তাহলে আমরা কি পড়লাম? প্রধান দুটি হচ্ছে কিন্তু ভারী এবং হালকা। আরেকটি রয়েছে দেখো, বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং, বাতানুকূল যন্ত্র, রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, এই যে ছোট ছোট ইলেকট্রনিক জিনিসগুলো রয়েছে, সেগুলোকে আমরা কি বলবো? বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্প। তাই তো? তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করতে গিয়ে তিনটি প্রধান ভাগ দেখলাম, ভারী, হালকা আর বৈদ্যুতিক। আচ্ছা, এরপরে আমরা দেখব যে প্রকার ও বন্টন। পূর্ত শিল্পে বা ইঞ্জিনিয়ারিং শিল্পে ভারত একটি কিন্তু অগ্রণী দেশ। উৎপন্ন দ্রব্যের ওজন ও আয়তন অনুসারে পূর্ত শিল্প দুই প্রকার। তাহলে ইঞ্জিনিয়ারিং শিল্পকে ওজন এবং আয়তন দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি? এক হচ্ছে ভারী পূর্ত শিল্প, আর দুই কি? হালকা পূর্ত শিল্প, যেটা আমরা ওজন ও আয়তনের অনুযায়ী কিন্তু দেখছি। ঠিক আছে, এই ভারী এবং হালকা এই যে দুটি ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে, এই ইঞ্জিনিয়ারিং শিল্প নিয়ে কিন্তু আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে, অর্থাৎ কোথাকায় ভারতের কোন কোন স্থানে কোন কোন বৃহদায়তন যে কারখানা রয়েছে যেগুলোতে ভারী শিল্প উৎপন্ন করা হয়, সেই সব স্থানের নাম কিন্তু আমাদের জানতেই হবে। হুম, তাই প্রথম যে ভাগটা রয়েছে ভারী শিল্প, বৃহদায়তন কারখানায় ভারী ও সুবৃহৎ যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম তৈরি হলো কিন্তু ভারী শিল্পের উদাহরণ। দেখো এই যে তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে, বড় বড় কারখানায় যন্ত্রপাতি তৈরি হচ্ছে, তাহলে এটি কি? এটি ভারী শিল্পের কিন্তু প্রক্রিয়াকরণ চলছে।
এই ভারী শিল্পকে আবার কয়েকটি ছোট ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান দেখো রয়েছে যন্ত্র শিল্পের ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্প। নাম্বার ওয়ান কি, যে যন্ত্র শিল্পের ভারী যন্ত্রপাতি। ঝাড়খণ্ডের রাঁচিতে ইস্পাত শিল্পের যন্ত্রপাতি, অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমে সার, পেট্রোলিয়াম শোধন। আচ্ছা, তৈল রসায়ন শিল্পের যন্ত্রপাতি পশ্চিমবঙ্গের বেলঘরিয়ায় রয়েছে। আবার পশ্চিমবঙ্গের যে বেলঘরিয়া রয়েছে সেখানে বস্ত্র শিল্প যন্ত্রপাতি অর্থাৎ টেক্সমেকো যে কারখানায় যে জিনিসপত্র বা যন্ত্রপাতিগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। কলকাতায় কি রয়েছে, কলকাতাতে কাগজ শিল্পের যন্ত্রপাতি তৈরি হয়। কোথায় তৈরি হয়, জেমস অ্যান্ড কোম্পানিতে কাগজ যে তৈরি হবে তার জন্য যন্ত্রপাতি লাগবে। বর্তমানে প্রিন্ট হয়, বড় বড় যে খবরের কাগজ তোমরা দেখছো বা লেখাগুলো দেখছো কি প্রিন্ট হয়, তো তাহলে সেই প্রিন্টার যে বড় বড় যন্ত্রপাতিগুলো সেগুলো কিন্তু কলকাতায় কাগজ শিল্প যে কারখানা রয়েছে জেমস অ্যান্ড কোম্পানি সেখানে কিন্তু প্রস্তুত করা হয়। ইস্পাত শিল্পের যন্ত্রপাতি অর্থাৎ এই যে লৌহ ইস্পাত শিল্পর যে কারখানা রয়েছে সেই কারখানায় অসংখ্য যন্ত্রপাতি রয়েছে, তাই না? এই যন্ত্রপাতি আহ, তৈরি করা হয় কোথায়, ঝাড়খণ্ডের রাঁচিতে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো নাম্বার দুই, ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প। মধ্যপ্রদেশের ভোপালে বৈদ্যুতিক মোটর, তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে ট্রান্সফরমার, উত্তরাখণ্ডে হরিদ্বারে টারবাইন, অন্ধ্রপ্রদেশের রামচন্দ্রপুরে জেনারেটর ইত্যাদি তৈরি হয়। তাহলে এগুলো সবই ভারী শিল্পের উদাহরণ, তাই না? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের কিন্তু উদাহরণ। যেমন এই ট্রান্সফরমার কোথায় তৈরি হচ্ছে, তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে কিন্তু ট্রান্সফরমার, এরকম ভারী ট্রান্সফরমার তৈরি হয়। জেনারেটর, এই যে দেখো জেনারেটর কোথায় তৈরি হচ্ছে, অন্ধ্রপ্রদেশের রামচন্দ্রপুরে কিন্তু জেনারেটর তৈরি হচ্ছে। ঠিক আছে, এছাড়া হরিদ্বারে টারবাইন তৈরি হয়। নাম্বার তিন, কৃষি যন্ত্রপাতি নির্মাণ শিল্প। দেখো বর্তমান যে সভ্যতা সেটি কিন্তু যন্ত্র নির্ভর, তাই না? কৃষিক্ষেত্র থেকে শুরু করে শিল্প সমস্ত ক্ষেত্রেই মানুষের সময় থেকে যন্ত্রের এখন চাহিদা বেশি। তাহলে সেই যন্ত্রের চাহিদা মেটানোর জন্য আমাকে তো নিজস্ব পদ্ধতিতে কারখানায় যন্ত্রপাতি তৈরি করতে হবে বেশি করে, তাহলেই তো সেটা সম্প্রসারণ ঘটবে বা বাড়বে। তাহলে ভারতের এই যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পর বড় বড় কারখানা রয়েছে সেখানে কিন্তু এরকম সমস্ত রকম যন্ত্রপাতি নির্মিত হয়। আর এর কাঁচামাল কি, কাঁচামাল কিন্তু হলো লৌহ ইস্পাত। দেখবে লৌহ ইস্পাত, প্লাস্টিক বিভিন্ন কিন্তু দ্রব্য দিয়ে এই ভারী শিল্প কিন্তু গড়ে তোলা হয়। তিন নম্বর কি রয়েছে, কৃষি যন্ত্রপাতি নির্মাণ শিল্প। কৃষি যন্ত্রপাতি কি আগে বলো তোমরা, কৃষিতে কি যন্ত্রপাতি ব্যবহার করা হয় বলো? ভেরি গুড, ট্রাক্টর, পাওয়ার টেলার, পাম্প মেশিন ইত্যাদি ব্যবহার করা হয় না? তাহলে এগুলো কি, এগুলো তো মেশিন, এগুলো তৈরি করতে হবে। কোথায় তৈরি হয়, হরিয়ানার পিঞ্জোরে ট্রাক্টর হারভেস্টার, রাজস্থানের আজমেরে পাম্প মেশিন তৈরি হয়, তেলেঙ্গানার হায়দ্রাবাদে পাওয়ার টিলার ইত্যাদি কিন্তু তৈরি হয় হিন্দুস্তান মেশিন অ্যান্ড টুলস নামে যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির দ্বারা কিন্তু এই কৃষি যন্ত্রপাতি ভারতবর্ষে উৎপন্ন করা হয়। এরপরে দেখো খনি যন্ত্রপাতি নির্মাণ। আমাদের খনি অঞ্চল কোথায় রয়েছে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। ভেরি গুড, দুর্গাপুরে যে কয়লা খনি রয়েছে সেই কয়লা খনির মাইনিং অর্থাৎ যারা কয়লা খনির সাথে যুক্ত বা কয়লা উত্তোলনে যুক্ত তাদের মাইনিং ওয়ার্কার বলে। সেই মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশনের মাধ্যমে একটা কোম্পানি রয়েছে, তার মাধ্যমে কিন্তু এই যে খনি যন্ত্রপাতি, খনিতে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো কিন্তু তৈরি করা হয়। দেখো এই যে আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে কিন্তু আসে যন্ত্রপাতি নির্মাণ, সেগুলো কৃষি ক্ষেত্রে হোক, খনি যন্ত্রপাতি হোক বা ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি, সবই কিন্তু হলো ভারী শিল্পের উদাহরণ। এরপরে রয়েছে দেখো জাহাজ নির্মাণ শিল্প। আমি তোমাদের প্রথমেই বলেছি যে ইঞ্জিনিয়ারিং শিল্প দু রকম, হালকা ভারী। এই ভারী শিল্পের মধ্যে অন্যতম রয়েছে কিন্তু এই জাহাজ নির্মাণ শিল্প। দেখো আমাদের ভারতবর্ষ কিন্তু তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত। পূর্বে কি রয়েছে বলো, তোমরা যখন ভারতবর্ষের প্রশাসনিক বিভাগগুলি পড়েছিল তখন কিন্তু জেনেছে পূর্বে কি রয়েছে, বঙ্গোপসাগর, ভেরি গুড, পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণ দিকে করে রয়েছে কিন্তু ভারত মহাসাগর। তাহলে আমাদের তিন দিকে জল দ্বারা বেষ্টিত, ফলে জাহাজের গুরুত্ব কিন্তু অপরিসীম। এক স্থান থেকে এক স্থানে শুধু যন্ত্রপাতি রপ্তানি বা বিভিন্ন দেশে আমদানি রপ্তানি, বিভিন্ন দ্রব্যের আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু জাহাজের প্রয়োজন হয়। তাহলে আমাদের ভারতবর্ষে এরকম জাহাজ নির্মাণ শিল্প কিন্তু গড়ে উঠেছে। আর জাহাজ নির্মাণ শিল্প ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ।
কোথায় হয় দেখো, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপওয়ার্ড বৃহত্তম। তোমরা কিন্তু এটা খুব ভালো করে মনে রাখবে যে ভারতবর্ষের মধ্যে বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কোথায় গড়ে উঠেছে? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। কোথায়? হিন্দুস্তান শিপইয়ার্ড বলে যে রয়েছে সেখানে কিন্তু রয়েছে বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ হয়, পশ্চিমবঙ্গের কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড সেখানেও হয়। মুম্বাইতে, মহারাষ্ট্রের মুম্বাইতে রয়েছে মাঝগাঁও ডক, কেরলের কোচিতে কোচি ইয়ার্ডশিপ, এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই জাহাজ নির্মাণ শিল্পের সাথে যুক্ত। দেখো তোমরা ছবিতে দেখলেই বুঝতে পারবে, দেখো একটা জাহাজ তৈরি করা হচ্ছে এবং জাহাজ নিশ্চয়ই সমুদ্র তীরবর্তী অঞ্চলে তৈরি করা হবে। বিভিন্ন শিপ ইয়ার্ড গুলো কিন্তু সেই জন্য সমুদ্রের তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। ঠিক আছে? আচ্ছা, এরপর রয়েছে দেখো নাম্বার 6 বিমান নির্মাণ শিল্প। কর্ণাটকের বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বৃহত্তম যাত্রী ও পণ্যবাহী বিমান কিন্তু তৈরি করে। তাহলে কোথায় তৈরি হয়? কর্ণাটকের বেঙ্গালুরুতে কিন্তু রয়েছে বৃহত্তম বিমান নির্মাণ যে শিল্প, সেই শিল্প। কোন সংস্থা? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কিন্তু কর্ণাটকে বিমান নির্মাণ করছে। আর কোথায়? উত্তরপ্রদেশের কানপুর, ওড়িশার কোরাপুরে পুটে, মহারাষ্ট্রের নাসিকে কিন্তু জঙ্গি বিমান রয়েছে। সামরিক ক্ষেত্রে জঙ্গি বিমান খুবই গুরুত্বপূর্ণ। দেশের রক্ষার্থে বাইরের দেশের সাথে যখন আমরা যুদ্ধ বা কোনো অসুবিধা হয় তখন আমরা এই জঙ্গি বিমানগুলো ব্যবহার করি। তাই এই জঙ্গি বিমান কোথায় নির্মাণ হয়? মহারাষ্ট্রের নাসিকে। তেলেঙ্গানার হায়দ্রাবাদে কিন্তু হয় মিগ বিমান। মিগ বিমান কিন্তু একটা ফাইটার বিমান। এই যে আকাশপথে যে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ হয় বা আপৎকালীন যুদ্ধ ক্ষেত্রে এই মিগ বিমানের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই যে মিগ বিমান তেলেঙ্গানা হায়দ্রাবাদে, জঙ্গি বিমান কিন্তু মহারাষ্ট্রের নাসিকে তৈরি হয়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো নাম্বার 7 রেল ইঞ্জিন বা রেল নির্মাণ শিল্প। এই রেল নির্মাণ শিল্পকে কিন্তু আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। কি কি? রেলের ইঞ্জিন এক জায়গায় তৈরি হয়, রেলের বগি যেগুলো আমরা বসি বা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই চলে যাই, সেই রেল বগি কিন্তু অন্য জায়গায় তৈরি হয় এবং রেল ওয়াগন রয়েছে সেটাও কিন্তু অন্য অন্য জায়গায় তৈরি হয়। ইঞ্জিন কোথায় কোথায় তৈরি হয় ভারতের? ঝাড়খণ্ডের জামশেদপুরে বেসরকারি টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কর্পোরেশনে কিন্তু রেল ইঞ্জিন তৈরি হয়। অ্যান্ড আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে বৃহত্তম রেল ইঞ্জিন। কোনটা? ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন তৈরি কারখানা পশ্চিমবঙ্গে কোথায় রয়েছে বলতো? ভেরি ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে কিন্তু রয়েছে চিত্তরঞ্জন লোকো ওয়ার্কশপ, যেখানে কিন্তু বৃহত্তম এই বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি করা হয়। এছাড়া মধ্যপ্রদেশের ভোপালে ভারতের হেভি ইলেকট্রনিক্স লিমিটেড বৈদ্যুতিকের মাধ্যমে তৈরি করা হয়। উত্তরপ্রদেশের বারাণসীতেও কিন্তু রেল ইঞ্জিন তৈরি করা হয়। তোমরা এইখানে একটা জিনিস মনে রাখবে যে বৃহত্তম রেল ইঞ্জিন বা বৈদ্যুতিক ইঞ্জিন কারখানা কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে। এটি কিন্তু তোমরা মুখস্থ রাখবে। এরপরে দেখো রেল বগি। তামিলনাড়ুর পেরাম্বুরে রয়েছে বৃহত্তম রেল বগি নির্মাণ সংস্থা। দেখো ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরি বৃহত্তম, এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে বৃহত্তম। আর কোথায় রয়েছে? কর্ণাটকের ম্যাঙ্গালোরে রয়েছে, পাঞ্জাবের কাপুরথালায় রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের দমদমে কিন্তু রয়েছে জেমস অ্যান্ড কোম্পানি, যেটি কিন্তু রেল বগি নির্মাণ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রেল ওয়াগান বিহারের মুজফ্ফরপুর, রাজস্থানের ভরতপুর ইত্যাদি স্থানে কিন্তু রেল ওয়াগান নির্মিত হয়। দেখো এই যে এটা কিন্তু চিত্তরঞ্জনের একটি ছবি, পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন রয়েছে সেই স্থানের একটি ছবি যেটি ভারতবর্ষের বৃহত্তম রেল ইঞ্জিন তৈরি করে। এটা তামিলনাড়ুর পেম্বাপুরের একটা ছবি যেখানে রেলের বগি তৈরি হচ্ছে। দেখো এই যে রেলের বগি। আচ্ছা, এর পরে রয়েছে দেখো হালকা পূর্ত শিল্প। হালকা পূর্ত শিল্প কি স্টুডেন্ট? ভেরি গুড, অর্থাৎ কম ওজনের বা ছোট সূক্ষ্ম যে যন্ত্রপাতি সেটাকে আমরা কি বলবো? হালকা পূর্ত শিল্প বা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। তোমরা এই পূর্ত শিল্পের অপর নাম কি জানো? ইঞ্জিনিয়ারিং শিল্প। এটা কিন্তু তোমরা মনে মনে রাখবে। কি কি তৈরি করা হয়? বৈজ্ঞানিক যে যন্ত্রপাতি, ক্যামেরা, রেডিও, কম্পিউটার, এই যে সূক্ষ্ম যন্ত্রপাতিগুলো কিন্তু তৈরি হয় হালকা পূর্ত শিল্পর মাধ্যমে। কোথায় কোথায় হয় চলো দেখি এবার আমরা। নাম্বার 1 কর্ণাটকের বেঙ্গালুরুতে,
জম্মু কাশ্মীরের শ্রীনগরে হিন্দুস্তান মেশিন অ্যান্ড টুলস বৃহত্তম কিন্তু রয়েছে, যেখানে হালকা পূর্ত শিল্প গড়ে উঠেছে। সেখানে কি হয়, কিন্তু এই শ্রীনগরে ঘড়ি কারখানা রয়েছে, সেই ঘড়ি কারখানায় কিন্তু প্রচুর ঘড়ি উৎপাদন করা হয়। নাম্বার 2, রাজস্থানের কোটাতে সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরি করা হয়। কোন কোম্পানি? ইনস্ট্রুমেন্টাল লিমিটেড বলে কোন কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে কিন্তু সূক্ষ্ম যে বৈজ্ঞানিক যন্ত্রপাতি সেগুলো তৈরি করা হয়। পশ্চিমবঙ্গের যাদবপুর, দুর্গাপুর কি হয়, ক্যামেরা, জরিপ যন্ত্রপাতি, চশমার কাঁচ, লেন্স এগুলো কিন্তু তৈরি হয় পশ্চিমবঙ্গের যাদবপুর বা দুর্গাপুরে। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 4, তেলেঙ্গানার হায়দ্রাবাদে রেডিও, ট্রান্সমিটার, টিভি, কম্পিউটার, দেখো এই যে এগুলো বেশি কোথায় হয়, তেলেঙ্গানার হায়দ্রাবাদে কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা হালকা পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্প দেখলাম যে সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ক্যামেরা, রেডিও, ঘড়ি, চশমা, কম্পিউটার, টিভি, ট্রান্সমিটার, এই যন্ত্রপাতিগুলো কিন্তু তৈরি হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন স্থানে, তাই তো? স্টুডেন্ট, এবারে আমাদের জানতে হবে যে এই যে ইঞ্জিনিয়ারিং শিল্প, তোমরা জানলে বিভিন্ন রকম ভারী হালকা, এই যে ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রসার ও উৎপাদন দ্রুত হারে কিন্তু বাড়ছে। এই ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নতির পিছনে কয়েকটি কারণ রয়েছে, সেই কারণগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। দেখো, প্রথম যে কারণটা রয়েছে, বিভিন্ন ধাতুর সহজলভ্যতা। আমরা কি দেখলাম যে ভারী যন্ত্রপাতি তৈরি করতে গেলে লৌহ ইস্পাত লাগে, এছাড়া আর কি লাগে, যে তামা, অ্যালুমিনিয়াম, দস্তা এগুলো লাগে তো। এইগুলো কিন্তু ভারতবর্ষের সহজভাবে পাওয়া যায়। ফলে এই শিল্পাঞ্চলগুলিতে ইঞ্জিনিয়ারিং শিল্প ভারতে বিস্তার লাভ করেছে। চিত্তরঞ্জন, তারপরে জামশেদপুর রেল ইঞ্জিন ইত্যাদি বিমান কারখানা গড়ে উঠতে কিন্তু এই যে তোমার ভারতবর্ষে কতগুলো লৌহ ইস্পাত কারখানা রয়েছে, 9টি বড় লৌহ ইস্পাত কারখানা রয়েছে এবং 3টি কিন্তু বৃহৎ সংকর ইস্পাত কারখানা রয়েছে। সেখান থেকে কিন্তু প্রয়োজনীয় লৌহ আকরিক বা সেই লৌহ ইস্পাত, এছাড়া অ্যালুমিনিয়াম, দস্তা এগুলো কিন্তু সরবরাহ করা হয়। ফলে ধাতুর সহজলভ্যতার জন্য ইঞ্জিনিয়ারিং শিল্প কিন্তু বিস্তার লাভ করেছে। নাম্বার 2, বিদ্যুতের প্রাচুর্য। দেখো, এই যে বড় বড় ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো নিজস্ব তো একটা বিদ্যুতের ইউনিট আছে, তাছাড়াও কিন্তু আশেপাশের যে অঞ্চল থেকে বিদ্যুৎ সরবরাহ করে। কারণ ইঞ্জিনিয়ারিং শিল্প আমরা কি দেখেছি, যন্ত্রপাতি নির্ভর। তো যন্ত্র চালানোর জন্য আমাদের কিসের প্রয়োজন, বিদ্যুতের প্রয়োজন। নিজস্ব বিদ্যুৎ ইউনিট থাকা আছে এবং আহ, দরকারে পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যুৎ ইউনিট থেকে সাহায্য পাওয়ার জন্য কিন্তু এই ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নতি ঘটেছে। মূলধন, দেখো, মূলধন নিবিড় শিল্প কিন্তু এটা, অর্থাৎ প্রচুর মূলধনের প্রয়োজন হয়। ভারতীয় এবং বিদেশি বড় বড় যে সংস্থা বা কোম্পানিগুলো রয়েছে, সেগুলো মূলধন ঢালার ফলে এই ইঞ্জিনিয়ারিং শিল্প কিন্তু দিনের পর দিন আরো উন্নতি লাভ করছে। ঠিক আছে, নাম্বার 4, শিল্প সমাবেশ। হুগলি, আর কি রয়েছে, দুর্গাপুর, আসানসোল, জামশেদপুর, চেন্নাই, মুম্বাই, গুরগাঁও একসঙ্গে বিভিন্ন কাঁচামাল উৎপাদনকারী এবং যন্ত্র ও যন্ত্রাংশ নির্ভরশীল যে দ্রব্যগুলি উৎপাদন করার মাধ্যমে একটা শিল্পের যেন সমাবেশ ঘটেছে। ফলে ইঞ্জিনিয়ারিং শিল্প কিন্তু এই শিল্পের সমাবেশের দরুন ধীরে ধীরে বিস্তার লাভ করছে। নাম্বার 5, দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক। দেখো, ইঞ্জিনিয়ারিং শিল্পে সেটা ভারী হোক বা ছোট হোক, দক্ষ শ্রমিকের প্রয়োজন এবং শিক্ষিত মেধাবী শিক্ষক বা শিক্ষিত মেধাবী শ্রমিক ছাড়া কিন্তু এই শিল্প কিন্তু উন্নতি লাভ করতে পারবে না। আর আমাদের দেশে শিক্ষিত এবং মেধাবী ছাত্রের অভাব নেই। ফলে দক্ষ এবং প্রশিক্ষিত শ্রমিক কিন্তু খুব সহজ মূল্যে আমাদের ভারতবর্ষে পাওয়া যায়। তার ফলে ইঞ্জিনিয়ারিং শিল্প কিন্তু দ্রুত বিকাশ ঘটছে। নাম্বার 6, সমৃদ্ধ বাজার। কৃষি, খনি, শিল্প, বিদ্যুৎ, রেল, জাহাজ ইত্যাদি তৈরি হচ্ছে তো। ইত্যাদি ভারী যান এবং সূক্ষ্ম যন্ত্রপাতিগুলো কিন্তু আমাদের যে সমৃদ্ধ বাজার, আমাদের দেশের যে সমৃদ্ধ বাজার, সেই বাজারে কিন্তু খুব সহজে এটি বাড়ছে, বিক্রি হচ্ছে। ফলে মানুষের চাহিদাও কিন্তু দিনের পর দিন বাড়ছে। আমরা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে যুক্ত, কেউ ঘড়ি, চশমা থেকে বড় শুরু করে কেউ গাড়ি কিনছি, তাই তো? তাহলে এগুলো কিন্তু মানুষের দিনের পর দিন চাহিদা বাড়ছে, ফলে ইঞ্জিনিয়ারিং শিল্পটা কিন্তু আস্তে আস্তে আরো ফুলে ফেঁপে উঠছে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আমরা এতক্ষণ কি সম্পর্কে পড়লাম, যে
ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে। এরপরে আমরা কি পড়বো বলতো? পেট্রো রসায়ন শিল্প সম্পর্কে। দেখো, ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পূর্ণ অন্য এবং পেট্রো রসায়ন শিল্প কিন্তু সম্পূর্ণ অন্য। ঠিক আছে, দুটি ভাগ করেছি আমি তোমাদের আজকের ক্লাসে। দ্বিতীয় যে ভাগটি সেটি কিন্তু হলো পেট্রো রসায়ন শিল্প। পেট্রো রসায়ন শিল্পটা কি সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। যে কটি শিল্প বিগত কয়েক দশকে অতি দ্রুত হারে বিকাশ লাভ করেছে বা ঘটিয়ে চলেছে, তার মধ্যে কিন্তু অন্যতম বা প্রথম বলা যায় এই পেট্রো রসায়ন শিল্প। এটিকে সূর্যোদয় শিল্প বা উদীয়মান শিল্প বা আধুনিক শিল্প দানব হিসেবেও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। সানরাইজ ইন্ডাস্ট্রি অর্থাৎ উদীয়মান শিল্প, ঠিক আছে, এই শিল্পটা কিন্তু বহুদিন ধরে চলে আসে তা কিন্তু নয়, খুব রিসেন্ট এই শিল্পটা উঠেছে এবং এই শিল্পটা কিন্তু দ্রুত গতিতে কিন্তু এগিয়ে চলেছে। অন্যান্য যে সমস্ত শিল্পগুলি রয়েছে সেই শিল্পগুলির তুলনায় এই শিল্প কিন্তু ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল। তাই একে কি বলা হয়? উদীয়মান শিল্প। সানরাইজ ইন্ডাস্ট্রি অর্থাৎ সূর্যোদয়ের শিল্প বলা হয়। আবার আধুনিক শিল্প দানবও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে এই পেট্রো রসায়ন শিল্পকে। এই পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল কি? অর্থাৎ কোনো একটি শিল্পের ক্ষেত্রে তো আমাদের কাঁচামাল লাগবে। যেমন লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল যেমন লৌহ আকরিক, কোক, কয়লা, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, চুনাপাথর এইগুলো। ঠিক তেমনই পেট্রোশিয়ান শিল্পেরও কাঁচামাল লাগবে। তাহলে সেই কাঁচামালগুলি কি কি? দেখো, আমাদের তেল, যে খনিজ তেল পাওয়া যায় সেটা পরিশোধন করতে হয়। সেই পরিশোধন থেকে প্রাপ্ত উপজাত দ্রব্য যেমন হচ্ছে ন্যাপথা, প্রপিলিন, ইথিলিন, মিথেন এবং বিভিন্ন যে প্রাকৃতিক গ্যাস রয়েছে, এই গ্যাসই হলো কিন্তু এই পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। তোমরা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে এটা, যে পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল কি। খনিজ তেল শোধনকালে প্রাপ্ত যে উপজাত দ্রব্য, ন্যাপথা, পলিথিন, প্রপিলিন, ইথিলিন, মিথেন এছাড়া বিভিন্ন গ্যাস কিন্তু কাঁচামাল হিসেবে এই পেট্রো রসায়ন শিল্পে ব্যবহার হয়। আর কি রয়েছে? কোন কোন দ্রব্য উৎপাদিত হয়? কৃত্রিম তন্তু, লাইনন বা পলিয়েস্টার, প্লাস্টিক যে আমরা ব্যবহার করি, পলিথিন যে আমরা ব্যবহার করি, তাছাড়া কৃত্রিম রাবার, সুগন্ধি দ্রব্য, ডিটারজেন্ট ইত্যাদি কিন্তু সব হলো এই পেট্রো রসায়ন শিল্পের কিন্তু উৎপাদিত দ্রব্য। দেখো, এই যে রয়েছে পলিথিন, তাই তো? এটা কি পলিমার, তাই না? এগুলো সবই কিন্তু হলো উৎপাদিত দ্রব্য কার? পেট্রো রসায়ন শিল্পে। এবারে পেট্রো রসায়ন শিল্পের শিল্প কেন্দ্রগুলো কিভাবে গড়ে উঠেছে চলো সেটা আমরা একটু দেখি। দেখো, 1966 সালে মহারাষ্ট্রের ট্রম্বেতে এই শিল্প স্থাপনের মধ্যে দিয়ে জয়যাত্রা শুরু হয় এবং দ্রুত গতিতে কিন্তু এটা এগিয়ে চলেছে। তাহলে যদি বলে প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল, তোমরা কি বলবে? যে 1966 সালে মহারাষ্ট্রের ট্রম্বেতে কিন্তু এরকম শিল্প কেন্দ্র স্থাপন হয়েছিল। 2017 সালে মার্চে গুজরাটের দাহেজে ওএনজিসি পেট্রো আহ, যে এডিসন লিমিটেড রয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে ওপিএল বলে থাকি, সেই সংস্থা কিন্তু ভারত তথা এশিয়ার বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্রটি রয়েছে। তাহলে এই যে রয়েছে দেখো, যদি তোমাদের বলে যে ভারত তথা এশিয়া মহাদেশের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কোনটি, তোমরা কি বলবে? ওএনজিসি, পেট্রো এডিশনাল লিমিটেড। ঠিক আছে, আচ্ছা। এরপরে রয়েছে দেখো যে অনুসারী শিল্প কাকে বলে। দেখো, বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে মূল শিল্পের পাশে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্প হলো অনুসারী শিল্প। যেমন বৃহৎ একটি শিল্প গড়ে উঠছে, তার পাশে তাকে কেন্দ্র করে যখন ছোট ছোট শিল্পগুলো গড়ে উঠবে তখন তাকে আমরা কি বলবো? অনুসারী শিল্প। পেট্রোশেন ও মোটর গাড়ি শিল্পের পাশে অসংখ্য অনুসারী শিল্প গড়ে ওঠে। আচ্ছা, যেমন হচ্ছে এই মোটর গাড়ি শিল্প। মোটর গাড়ি শিল্পের ছোট বড় যন্ত্রপাতি বা মোটর গাড়ি নির্মাণ থেকে শুরু করে রিপেয়ারিং ইত্যাদি ক্ষেত্রে কিন্তু প্রচুর ছোট ছোট দেখবে তোমরা বিভিন্ন জায়গায় কলকারখানা গড়ে উঠেছে গাড়ি, মোটর গাড়ি। তাহলে সেগুলো কি? সেগুলো কিন্তু অনুসারী শিল্প। ওখানে কিন্তু গাড়িটা প্রথম তৈরি হচ্ছে তা কিন্তু নয়, তৈরি একটা জায়গায় হচ্ছে এবং সেখানে এসে গাড়ি রিপেয়ার বা অন্য কোনো পার্টসের সমস্যা সেগুলো সমাধান করা অন্য কারখানায় হচ্ছে, তাহলে সেটা কিন্তু অনুসারী শিল্প হলো। তো তোমরা অনুসারী শিল্প কাকে বুঝলে? যে বৃহৎ একটি শিল্প কেন্দ্রকে নির্ভর করে পাশাপাশি ছোট যে শিল্প গড়ে ওঠে তাকে আমরা কি বলবো? অনুসারী শিল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এরপরে রয়েছে দেখো উদীয়মান শিল্প। উদীয়মান শিল্প কাকে বলছি? পেট্রোশিয়ান শিল্পকে। কেন পেট্রোশিয়ান শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা কি লিখবে? যে গুরুত্বের বিচারে পেট্রোশিয়ান শিল্পের স্থান কিন্তু উঁচু সারিতে। শিল্পজাত দ্রব্যের চাহিদা হু হু করে বেড়ে চলেছে এবং অসংখ্য পেট্রোকেমিক্যাল হাব কিন্তু গড়ে উঠছে ভারতবর্ষে। এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, তাই এটি কিন্তু উদীয়মান শিল্প। অর্থাৎ ভবিষ্যতে এই পেট্রোশিয়ান শিল্পের ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত উজ্জ্বল এবং বড় বড় যে পেট্রোকেমিক্যাল হাবগুলি সেগুলো কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্থানে গজিয়ে উঠছে। ফলে এই যে শিল্পটা পেট্রোশিয়ান শিল্প সেটি কিন্তু উদীয়মান শিল্প হিসেবে আমরা আখ্যা দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম যে অনুসারী শিল্প কাকে বলে, উদীয়মান শিল্প কেন বলা হয় পেট্রোশিয়ান শিল্পকে। আচ্ছা, এবারে পেট্রোশিয়ান শিল্পকে আরো একটি নামে ডাকা হয়, কি বলতো? আধুনিক শিল্প দানব। কেন বলা হয়? খনিজ তেল শোধনকারীর নিকট অসংখ্য অনুসারী শিল্পের মাধ্যমে বিশাল অঞ্চল জুড়ে বৃহৎভাবে অসংখ্য শিল্পের বিকাশ ঘটে। পেট্রোকেমিক্যাল হাব ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স কিন্তু একসাথে গড়ে ওঠে। তাই একসাথে হয় বলে এই শিল্পকে কিন্তু পেট্রোশিয়ান শিল্পকে কিন্তু আধুনিক শিল্প দানব হিসেবে গড়ে তোলা হয়েছে বা আখ্যা দেওয়া হয়েছে। তোমরা দুটো জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু শর্ট প্রশ্ন আসে যে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? তোমরা কি বলবে? গুজরাটের জামনগরে। ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমরা কিন্তু খুব ভালো করে এটা মনে রাখবে যে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার লার্জেস্ট অয়েল রিফাইনারি অফ ইন্ডিয়া যেটি রয়েছে সেটি ভারতবর্ষের গুজরাট রাজ্যের জামনগরে কিন্তু অবস্থান করছে। দেখো এই যে এটা কিন্তু জামনগরের যে তৈল শোধনাগার রয়েছে তার একটি চিত্র। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে দেখো, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কোম্পানি কোনটি? তৈল শোধনাগার আলাদা, যেটি গুজরাটের জামনগর অবস্থান করছে, এবং বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কোম্পানি কোনটি? তোমরা সকলেই রিলায়েন্সের নাম শুনেছো, শুনেছো তো? তাহলে সেই রিলায়েন্স কোম্পানি হলো কিন্তু ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কোম্পানি। এটাও কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে আসে। এরপরে রয়েছে দেখো পশ্চিম ভারতে অসংখ্য পেট্রোশিয়ান শিল্প গড়ে ওঠার কারণ। তাহলে ভারতবর্ষের কিন্তু সব জায়গায় পেট্রোশিয়ান শিল্প গড়ে ওঠেনি, কোথায় গড়ে উঠেছে? পশ্চিম ভারতে। অর্থাৎ দেখো এই যে স্থানগুলোতে এখানে কিন্তু অসংখ্য, অর্থাৎ মুম্বাই এবং গুজরাটকে কেন্দ্র করেও কিন্তু পেট্রোশিয়ান শিল্পটা গড়ে উঠেছে। কাঁচামালের সহজলভ্যতা নাম্বার ওয়ান কি? মহারাষ্ট্র ও গুজরাটে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের অত্যন্ত সমৃদ্ধ। উত্তরিত খনিজ তেল ও আমদানি করা খনিজ তেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে 5টি খনিজ তেল শোধনাগার, যেমন ট্রম্বেতে 2টি, এছাড়া কয়ানি, ভাদিনার এবং জামনগর, এই 5টি কিন্তু তৈল শোধনাগার গড়ে উঠেছে। এই খনিজ তেল শোধনাগারগুলির থেকে প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায়। তাহলে কাঁচামালের সহজলভ্যতা আমরা পেলাম। নাম্বার 2 বন্দর। দেখো এই পশ্চিম অঞ্চল ভারতবর্ষে এটা কিন্তু আরব সাগরের তীরে অবস্থান করছে। ফলে এখানে মুম্বাই, নবসেনা, কান্দালা প্রভৃতি কিন্তু সমুদ্র বন্দর রয়েছে, যেখান থেকে খনিজ তেল ও কাঁচামাল আমদানি ও শিল্পজাত দ্রব্য বিদেশে রপ্তানি বা সারা ভারতবর্ষে কিন্তু রপ্তানি করা সম্ভব। পরিকাঠামো, কি পরিকাঠামো রয়েছে? শিল্প স্থাপনে বিদ্যুৎ প্রয়োজন, বিদ্যুতের সেখানে সহজলভ্যতা রয়েছে, সড়ক ও রেলপথের প্রয়োজন, এবং পশ্চিম ভারতে কিন্তু সড়ক ও রেলপথ খুবই উন্নত, তাই না? নাম্বার 4 উদ্যোগপতি, রিলায়েন্স, মফতলাল প্রভৃতি শিল্প গোষ্ঠী কিন্তু এখানে মূলধন বিনিয়োগ করে এই পেট্রোশিয়ান শিল্পে। দেখো এই যে রিলায়েন্স। চাহিদা, সারা ভারত জুড়ে এই পেট্রোশিয়ান শিল্পজাত দ্রব্যের চাহিদা হু হু করে বাড়ছে, তাই তো? দেখো এখানে কি রয়েছে যে পশ্চিমাঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোশিয়ান শিল্পের নাম। মহারাষ্ট্র গুজরাটে 8টি রয়েছে: ট্রম্বে, থানাপুর, বোলাপুর, পটলগাঙ্গা, কয়ানি, হাজিরা ও জামনগর, যেখানে রিলায়েন্স রয়েছে জামনগরে। ভাদোদরা, এখানে কিন্তু এই পেট্রোশিয়ান শিল্পটা গড়ে উঠেছে। পশ্চিমাঞ্চলে সর্ববৃহৎ পশ্চিমাঞ্চল কিন্তু রয়েছে আহ, এই পেট্রোশিয়ান শিল্প কেন্দ্র হিসেবে। এবং পূর্বাঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু রয়েছে, কোথায় বলতো? ভেরি গুড, পশ্চিমবঙ্গের হলদিয়াতে কিন্তু রয়েছে, তাই না, পেট্রোশিয়ান শিল্প। হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড, এছাড়া বারাউনি রয়েছে। দক্ষিণাঞ্চলের চেন্নাই, মানালি, ম্যাঙ্গালোর, তুতিকোরন এইসব অঞ্চলেও কিন্তু রয়েছে পেট্রোশিয়ান শিল্প কেন্দ্র।
উত্তরাঞ্চল অর্থাৎ উত্তর ভারতের দিকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় তিনটি রয়েছে। সেই তিনটি কি কি? আউরিয়া, পানিপথ এবং পায়ালা রয়েছে কিন্তু ভারতবর্ষের উত্তর দিকে। উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ অসম রয়েছে কিন্তু একটি পেট্রোশন শিল্প কেন্দ্র। সেটি কি? যে বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড, এটি রয়েছে কিন্তু আসামে। তাহলে ভারতবর্ষের সব থেকে বেশি তোমরা কোথায় দেখলে? পশ্চিমাঞ্চল। তাহলে পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে পশ্চিমাঞ্চলে কেন বেশি পেট্রোশন শিল্প গড়ে উঠেছে? তার কারণগুলো তোমরা বলবে। কাঁচামালের সহজলভ্যতা, বিদ্যুৎ, জল, মূলধন, চাহিদা ইত্যাদি সম্পদে কিন্তু বিস্তারিত বলতে হবে। স্টুডেন্ট, এবারে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা ইঞ্জিনিয়ারিং শিল্প পড়লাম, পেট্রোশন শিল্প সম্পর্কে পড়লাম। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো সম্পর্কে। অনুসারী শিল্প কাকে বলে? তোমরাই বলো। ভেরি গুড। বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যখন তার আশেপাশে ছোট ছোট অনেক শিল্প গড়ে ওঠে, তাকে আমরা কি বলবো? অনুসারী শিল্প। নাম্বার 2, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কোথায় গড়ে উঠেছে? বলো। ভেরি গুড, বিশাখাপত্তনমে, তাই না? কোথায়? হিন্দুস্তান, বিশাখাপত্তনম, এবং সংস্থার নাম কি? হিন্দুস্তান শিপইয়ার্ড বলে যে সংস্থা রয়েছে সেটিই কিন্তু ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প। নাম্বার 3, পশ্চিমবঙ্গে রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কোথায় গড়ে উঠেছে এবং সেটি ভারতের বৃহত্তম? বলো। চিত্তরঞ্জনে। সূর্যোদয় শিল্প বা উদীয়মান শিল্প কাকে বলে? পেট্রোনেশন শিল্পকে, তাই না? আচ্ছা, নাম্বার 5 দেখো রয়েছে পেট্রোশন শিল্পের কাঁচামালগুলি কি কি? বলো, তোমরাই বলো কাঁচামাল কি কি? ভেরি গুড। ন্যাপথা, ইথিলিন, প্রপিলিন, মিথেন, বিভিন্ন প্রাকৃতিক যে গ্যাস, সেগুলোই কিন্তু হলো পেট্রোশন শিল্পের প্রধান প্রধান কাঁচামাল। খুব ভালো করে কিন্তু এটা মুখস্থ করবে। নাম্বার 6, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত কোথায়? বলো। সেটি কিন্তু ভারত তথা এশিয়ার সর্ববৃহৎ। ভেরি গুড, গুজরাটের জামনগরে, তাই না? নাম্বার 7, ভারতের বৃহত্তম পেট্রোশন শিল্প কোম্পানি কোনটি? খুবই সহজ, রিলায়েন্স। ভেরি গুড, ঠিকই বলেছো যে রিলায়েন্স হলো ভারতের বৃহত্তম পেট্রোশন শিল্প কোম্পানি। পেট্রোশন শিল্পে কোন কোন দ্রব্য উৎপাদিত হয়? বলো। প্লাস্টিক, পলিথিন, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, সুগন্ধি, ডিটারজেন্ট ইত্যাদি কিন্তু পেট্রোশন শিল্প থেকে উৎপাদিত হয়। ঠিক আছে? তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্ত। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সাথে অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি শিল্প যে রয়েছে সেই মোটর গাড়ি শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস। সকলকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার জন্য।